আছেন, বিশেষ করে সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে যে আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য যারা বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা এসেছেন তাদের সবাইকে আমি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখুন, এই সিপাহী বিপ্লব ঘটেছিল সিপাহী এবং জনতা, সেখানে কিন্তু বড় বড় অফিসার যারা ছিল তাদের কোনো অংশগ্রহণ ছিল না। সেই দুর্বৃত্তায়ন প্রশাসন রুখে দিতে এই সাধারণ মানুষ এবং সিপাহীরা তারা জেগে উঠেছিল। ঠিক সেই রকম একটি বিপ্লবের মহানায়ক এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা জানেন 1971-এ 26শে মার্চ সারা বাংলাদেশের মানুষ যখন একটা দিশাহীন অবস্থায় ছিল, তখন পাকিস্তানি মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি জানতেন বিদ্রোহ করলে তার সর্বনিম্ন শাস্তি হবে মৃত্যুদণ্ড। উনি জেনে শুনে বুঝে একটি অন্যায়ের বিরুদ্ধে উনি বিদ্রোহ করেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সেই মহানায়ক যাকে আবার 75-এর এই স্বাধীনতার পর রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা হয়, একটি তলবিহীন ঝুড়ি এবং সারা বাংলাদেশের চোরের খনি একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সমস্ত বদনাম মাথায় নিয়ে উনি এই দেশটাকে একটি সুশৃঙ্খল স্বনির্ভর দেশে পরিণত করেছিলেন। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই, উনি কোন দুর্নীতিকে প্রশ্রয় দেয় নাই এবং উনি সত্যিকারের একজন ভালো মানুষ ছিলেন। উনি লোক দেখানো ভালো মানুষ ছিলেন না, যার ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে এদেশের হাজার হাজার মানুষ আজ বিএনপির পতাকা তলে এসেছে। আজ আমরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি, তখন এই কুষ্টিয়া সদর উপজেলার যে সাধারণ মানুষ আছেন, বিএনপির যারা ভোটার আছেন, তাদের সবার কাছে একজন ভালো মানুষ হিসেবে, যে ভালো নেতা হিসেবে পরিচিত অধ্যক্ষ সোহরাবুদ্দিন। কি আপনারা একমত? এই স্বতঃস্ফূর্ত সমর্থন আল্লাহর অশেষ রহমত যে আপনারা এখনো কারোর ভয় ভীতি, কারোর লোভ লালসা এসব বাদ দিয়ে আপনারা একজন ভালো মানুষের পক্ষে আছেন। আজকের এই জনসমুদ্র সেটাই প্রমাণ করে। আমরা সবার আগে ব্যক্তি মানুষকে, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে, ওনার সাহস না দেখালে আজকে বিএনপির জন্ম হতো না। আমরা অধ্যক্ষ সোহরাবুদ্দিনকে নিজেরা ধারণ করি। উনি এমপি ছিলেন, উনি কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, উনি কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, উনি এখনো কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু ওনার নামে কোনো বদনাম নেই, উনি কোনো চাঁদাবাজকে পোষেন নাই, উনি কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেন নাই। উনি সাধারণের এই আমাদের মতো আমজনতা যারা খেটে খাওয়া কৃষক শ্রমিক তাদের মানুষ ছিলেন, তাদের ভাই ছিলেন, তাদের নেতা ছিলেন। কি একমত আপনারা? আমরা এই পরীক্ষিত এবং বিএনপির জন্য সব থেকে বড় ঘাঁটি হিসেবে পরিচিত এই কুষ্টিয়া সদর উপজেলা, এটা হয়েছে অধ্যক্ষ সোহরাবুদ্দিনের হাত ধরে। আজ আমরা বিনয়ের সাথে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনুরোধ করছি যে ধানের শীষের মতো একটা পবিত্র প্রতীক, আমাদের আবেগ এবং ভালোবাসার প্রতীক একজন ভালো মানুষের হাতে দিন, অধ্যক্ষ সোহরাবুদ্দিনকে দিন। সোহরাবুদ্দিন ধানের শীষ পেলে এখানকার বিএনপির নেতা কর্মীদের সাথে সাধারণ মানুষ মিলেমিশে তাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমরা এখনো সময় আছে, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সোহরাবুদ্দিনের পক্ষে থাকবেন, নিজেদের অবস্থান পরিষ্কার করবেন যে আমি
একজন ভালো মানুষের পক্ষে থাকতে চান এবং সেই ভালো মানুষটি যদি কুষ্টিয়া সদরে কারণ এমপি ছিলেন, উনি কোনো দুর্নীতি করেন না এবং উনি যদি আবারও এমপি হয় এই এলাকার মানুষের উন্নয়নের কাজ করবেন। আমি আশা করি আপনারা বিগত দিনে যেমন সঙ্গে ছিলেন আগামী দিনেও থাকবেন ইনশাআল্লাহ। অধ্যক্ষ সোহরাবউদ্দিন সগৌরবে আমাদের মাঝে ফিরে আসবেন, ধানের শেষ নিয়ে আসবেন, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে এই 7 নভেম্বরের এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, কুষ্টিয়া বারের স্পেশাল পিপি, কুষ্টিয়া জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্র নেতা শামীমুল হাসান অপু আপনাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আজকের সবাই উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাসের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ আলী খান এবারে বক্তব্য নিয়ে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাসের অন্যতম কুষ্টিয়া জেলার আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা ইমরান আহমেদ সঞ্জু গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিপ্লব সংহতি দিবসের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মজমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সিনিয়র সভাপতি জনাব বশির ইসলাম চার, আজকের এই সভার মধ্যমণি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবউদ্দিন সহ বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শহীদ জিয়া শিল্প সৈনিক ভাই ও বোনেরা, আমার সবাইকে অযৌক্তিক অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামের সাথে অনুদান সময় সংক্ষেপ কিন্তু আমাদের নেতারা বক্তব্য দেবে। আমি একটি কথা বলে শেষ করতে চাই। 1975 সালে যখন সিপাহী জনতা বিপ্লব ঘটে, সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তার উপলক্ষে বাংলাদেশের মানুষ, মুক্তগামী মানুষ স্বাধীনতা শৃঙ্খলা থেকে মুক্ত পেয়েছিল। তাই 7 নভেম্বর আমরা উদযাপন করছি। প্রিয় সাথী বন্ধুগণ, সবাই সংক্ষেপ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের সবাই বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শহর শাখার সাবেক সভাপতি, সাবেক ছাত্র নেতা আবু জাফর মতি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক 7 নভেম্বরের আলোচনা সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আপনারা সকলেই জানেন 7 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গৃহবন্দী ছিলেন, সেই সময় সিপাহী জনতা বিপ্লব ঘটিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে বের করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে এনে দিয়েছিলেন। বাংলাদেশের রাখাল রাজা হিসাবে পরিচিত ছিলেন। উনি কৃষি বিপ্লব করেছিলেন, গার্মেন্টস রপ্তানি করেছিলেন, শ্রমিক রপ্তানি করে এই বাংলাদেশকে উনি পরিপূর্ণ বাংলাদেশ রূপে গড়ে তুলেছিলেন। সেই জিয়াউর রহমান
সাহেব কুষ্টিয়াতে যখন আল্লাহ অধ্যক্ষ সোহরাবউদ্দিন সহ আমরা ছাত্র নেতা ছিলাম, এই সোহরাবউদ্দিন মেডিকেল কলেজ ইসলামী বিশ্ববিদ্যালয় ভিত্তিপত্র স্থাপন করার সময় তার হাত থেকে শুরু করে সমস্ত আন্দোলন সংগ্রামে ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমার জন্ম যদি কুষ্টিয়াতে হতো আমার জীবন ধন্য হয়ে যেত, তারপরে জন্ম যদি হয়ে থাকে তাহলে চিটাগাঙ্গে হলে আমি খুশি হতাম। সেই কুষ্টিয়াতে যদি উল্টো পাল্টা নমিনেশন হয়ে যায় তাহলে আল্লাহ অধ্যক্ষ সোহরাবউদ্দিনকে বিবেচনা করার জন্য আমরা আজকেও আবার অনুরোধ করছি। যারা বিভ্রান্তি করে এই সোহরাবউদ্দিনকে বিতর্কিত করেছেন, আপনারা কেউ যদি বলতে পারে সোহরাবউদ্দিন চাঁদাবাজ, সোহরাবউদ্দিন কারো কাছ থেকে টাকা নেয়, সোহরাবউদ্দিন টেন্ডারবাজি করে, সোহরাবউদ্দিন এই 5ই আগস্টের পরে চাঁদাবাজি করেছে, আমি মোদী ছাত্র দল করেছি 1982 সাল থেকে স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন, তারপরেও হাসিনা বিরোধী আন্দোলন করে এখনো পর্যন্ত দলের সাথে আছি। ইনশাআল্লাহ তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ, ঐতিহাসিক 7 নভেম্বরের আলোচনা সভা অঙ্গীকার, আপনি পুনরায় কুষ্টিয়া নমিনেশন তদন্ত করেন, করে আমাদের আল্লাহ অধ্যক্ষ সোহরাবউদ্দিন সাহেবকে যদি যোগ্য মনে করেন তাহলে আপনি নমিনেশন দেন। কুষ্টিয়ার মানুষ যাতে ধানের শীষে ভোট দিতে পারে এই ব্যবস্থা তারেক রহমান সাহেব করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, আমাদের ভলেন্টিয়াররা আপনাদের হাতে একটি কাগজ দিয়েছে, 31 দফার কর্মসূচি, তারেক রহমানের 31 দফার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী দলের আদর্শ যারা সৈনিক এই 31 দফার ব্যালটটা আপনারা পড়বেন এবং আপনারা একটু হাত তুলে এই ব্যালটটা আমাদেরকে দেখান, আমরা সবাই তালি দিয়ে সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের মতো উদাত্ত আহ্বান জানাবো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সংগঠন জাতীয়তাবাদী দল আপনারা স্লোগান বন্ধ করুন, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। একটি কথাই বলবো, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যারা নির্ভীক সৈনিক, দলের যাদের দলকে নিয়ে যাদের সাধনা, যাদের কর্মক্ষেত্র, তাদেরকে আজকে আমরা বলতে চাই, আমাদের নেতা আল্লাহ অধ্যক্ষ সোহরাবউদ্দিন একজন দেশপ্রেমিক, সৎ, আদর্শবান নেতা। উনি কুষ্টিয়া জেলা বিএনপির আন্দোলন সংগ্রাম, জেল জুলুম, নির্যাতিত পরীক্ষিত একজন নেতা। উনি বাংলাদেশের কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, উনি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য। উনি 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়াতে একজন পতিত তথা আইনজীবী নির্বাচন করেছিলেন। সেই আইনজীবী আপনারা আছেন, ব্যারিস্টার আনোয়ার ইসলাম কিন্তু আমাদের আল্লাহ অধ্যক্ষ সোহরাবউদ্দিনের বিরুদ্ধে নির্বাচন করেছিল আওয়ামী লীগ থেকে। আমরা বলতে চাই, ওই নির্বাচনে আল্লাহ অধ্যক্ষ সোহরাবউদ্দিন 56,000 ভোটের ব্যবধানে ওই ব্যারিস্টার আনোয়ার ইসলামকে পরাজিত করেছিল। আমরা বলতে চাই, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমাদের আহ্বান থাকবে, আল্লাহ অধ্যক্ষ সোহরাবউদ্দিন কুষ্টিয়া জনগণের নেতা, জনমানুষের নেতা, ত্যাগী পরীক্ষিত একজন নেতা। তাকে আপনারা কুষ্টিয়া জেলা বিএনপির ধানের শীষে যাকে মনোনয়ন দিয়েছেন, তিনিও বিএনপি করেন। আমরা জানি উনি বিএনপির একজন আমাদের কুষ্টিয়া জেলার সন্তান। কিন্তু একটি কথা বলবো, যারা যোগ্য, যারা নির্বাচনে জেতার মতো পরিবেশ আছে, যিনি নির্বাচনে জয়যুক্ত হতে পারবেন, আমার বিশ্বাস কেন্দ্র নেতৃবৃন্দ সেগুলো বিবেচনা রাখবে। সংগ্রামী নেতৃবৃন্দ এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী আমার বন্ধু অ্যাডভোকেট শানুর হাসান আপু।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জাতীয় রাজনৈতিক ইতিহাসের এক মাইল ফলক হচ্ছে 7ই নভেম্বর। ওই দিন সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল। সংক্ষেপে বলতে গেলেও দু একটি কথা বলতে হয়, না হলে তো বোঝা যায় না। ওই দিকে কি আবার হুজুররা খেপছে নাকি? 71-এর স্বাধীনতার পরে শেখ মুজিবের নেতৃত্বে যখন একদলীয় বাকশাল কায়েম হয়েছিল, গণতন্ত্রের কবর রচনা হয়েছিল, তখন আপনারা জানেন ইতিহাসের এক ধারাবাহিকতায় শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়। আমরা যে কোনো হত্যাকাণ্ডকেই আমরা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। তাই শেখ মুজিবের হত্যাকাণ্ডকেও আমরা তীব্র নিন্দা জানিয়েছিলাম। কিন্তু 15ই আগস্টের পরে আবারও এই দেশে ওই ভারতীয় আধিপত্যবাদী শক্তি 71 সালে অর্জন করা আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে চেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছে। খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা বিপ্লব, প্রতি বিপ্লব সংগঠিত হয়েছিল, কিন্তু দেশপ্রেমিক জনতা চেয়েছিল যে এই স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তির কোন স্থান নেই। সেই জন্য সেদিন জনতার বিপ্লবী সিপাহী ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিল, ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্র শক্তিকে প্রতিহত করেছিল। সেই জন্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সিপাহী জনতার বিপ্লব এক অবিস্মরণীয় দিন। এই 7ই নভেম্বরকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হতে পারে। আর এর মহানায়ক কে ছিলেন? স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আমরা এমন একটি সময়ে আজকে স্বাধীনতা জাতীয় সংহতি এবং বিপ্লব দিবস পালন করছি, যখন এর মধ্যে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। অনেক বড় স্বৈরাচার, খুনি, লুটেরা, ছাত্র যুব হত্যাকারী হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করে বিদেশে পাচার করেছে, গুম করেছে আমার ভাইদের। ইলিয়াস আলী সহ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতা কর্মীকে ওই আয়না ঘরে বন্দী করে তাদেরকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা এমন এক দেশের ইতিহাসে আন্তর্জাতিকভাবে একজন ঘৃণিত স্বৈরাচার, সেই স্বৈরাচারের পতন হয়েছে এই দেশে। কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, যেহেতু সময় সংকীর্ণ আমি ওই দিকে যাব না। এখন কি অবস্থা? দেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। কারা করছে ভাই? আরে ভাই, 1 বছর তো পার হয়ে গেছে। ইউনূস সাহেবের কথা ছিল যে এত দেরি করা যাবে না, নির্বাচন আগে হয়ে যাবে। জামাত ইসলামের ভাইরা আর এনসিপির ভাইরা নির্বাচনের আগে যতদিন বিএনপি ক্ষমতায় না যায়, তারা তো মনে করছে আমরা ক্ষমতায় আছি, ক্ষমতায় থাকতে কি যে মজা। সমস্ত ক্ষমতা প্রয়োগ করছে, রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছে, এই ক্ষমতা তারা ছাড়তে যাচ্ছে না। এই নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বিএনপির দাঁত 20 দাঁত উপরে ফেলবে, দেশে নির্বাচন হতেই হবে, কোনো বিকল্প নেই। যে আশা নিয়ে মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, কি কারণে? দেশে ভোট ছিল না,
দিনের ভোট রাত্রে বেলা হয়ে গেছে, আমার ভোট আর একজন দিয়ে দিয়েছে। মানুষ কোনো ভোট দিতে পারে না, গণতন্ত্র ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না। খুন জখম রাজধানী আওয়ামী লীগের সন্ত্রাসীদের দাপটে এই বাংলাদেশ বিভীষিকাময় রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেজন্যই তো আমরা আন্দোলন করেছিলাম। জুলাই বিপ্লবে হাজার হাজার ছাত্র যুব জনতা রক্ত দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, জীবনের পরোয়া করে নয়। একটি আশা ছিল যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে শেখ হাসিনাকে উঠিয়ে। কোথায় সেই কথা? নির্বাচন করতে যাচ্ছে না জামাত ইসলামে। ভাই এত ভয় কিসের? দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করেন, বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, মন্দিরে যেয়ে গীতা পাঠ পর্যন্ত করছেন। আরে ভাই, জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য কি না করতেছে এই জামাত ইসলাম। নাম জামাতে ইসলাম, ইসলাম শব্দ আছে, কিন্তু মন্দিরে যায় গীতা পাঠ করছে। তাহলে বোঝেন বিষয়টা। আর কি বলছে যে আওয়ামী লীগের সব নেতাদের নাকি মাফ করে দিয়েছেন, আওয়ামী লীগের ভোট নেবেন। এইসব করে কোনো কিন্তু লাভ নেই ভাই। দেশের নির্বাচন দিতেই হবে। নির্বাচন না দেওয়া প্রমাণিত হবে। বিএনপি জানে কিভাবে আন্দোলন করে নির্বাচন করতে হয় বাংলাদেশে। আর এই যে আমির হামজা সাহেব এমন এমন কথা বলছেন, মাথা খারাপ। হিন্দি ওই সেই বলিউডের হলিউডের সে নায়িকা, সেসব নায়িকার দিকে চোখ যাচ্ছে আমির হামজা সাহেব। ওই রাশ্মিকা মান্দানা, আহা কি সুন্দর চেহারা। 157টা দেশের মধ্যে নাকি চেহারার কাটিং। হুজুর মানুষ মহিলার দিকে তাকাচ্ছেন কেন ভাই? এটা তো আপনাদের আইডিওলজির বিপক্ষে। এক এক সময় এক এক কথা বলতো। উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ওরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলছে না, উনি কোন কালেও এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। উনি হচ্ছে ওই সাংবাদিকদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করবেন। বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য কি যে বলছে, ভুল করছে। কোরআন শরীফে নাকি ভুল আছে। নাউজুবিল্লাহ। শুনেন, এইসব করে কোনো লাভ হবে না। আপনারা আমরা যৌথভাবে এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, আরো বিভিন্ন রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। আসুন, তারেক রহমান বলেছে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে আমরা সরকার গঠন করব। কেন এই সমস্ত বিভেদ সৃষ্টি করছেন? বাংলাদেশের রাজনীতিতে, বিভেদের রাজনীতিতে 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনারা জড়িয়ে করছেন। এতে করে কি হবে? এতে করে আওয়ামী লীগের লাভ হবে, শেখ হাসিনার লাভ হবে। আপনারা তো চাচ্ছেন সেটা, দেশের মাটিতে আবার রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক, সেটাই তো চাচ্ছেন আপনারা। এটি করবেন না দয়া করে, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে। আর আমরা এখানে আজকে সমবেত হয়েছে কুষ্টিয়ার জনগণের নেতা, সাবেক এমপি, বারবার নির্বাচিত সাবেক এমপি আলাল অধ্যক্ষ সোহরাবউদ্দিনের নেতৃত্বে আমরা এখানে সমবেত হয়েছি। প্রিয় বন্ধুরা, আমরা কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা তার নেতৃত্বে এখানে সমবেত হয়েছি। তিনি জনগণের নেতা, ক্লিন ইমেজের অধিকারে, যার কোনো দুর্নাম নাই, যে কখনো কারোর ক্ষতি করে নাই,
সেই জনপ্রিয় নেতাকে আমরা বিএনপির হাইকমান্ড জননেতা তারেক রহমানের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি তার জন্য এই কুষ্টিয়া সদর আসনের মনোনয়নটা পুনর্বিবেচনা করবেন। কারণ উনার আর বয়স থাকবে না, এই নির্বাচনে মনোনয়ন না পেলে নেক্সট নির্বাচনে নির্বাচন করার মতো তার বয়স হয়তো থাকবে না। আর যারা মনোনয়ন পেয়েছেন তাদের তো বয়স আছে, তারা তো সুযোগ পাবেন আগামীবার। তবে ছেড়ে দেন, সোহরাবুদ্দিনকে ছেড়ে দেন না কেন? রাজনীতিতে আমাদের থেকে বেশি দিন করেন নাই, তাই না? তারপরে মনোনয়ন পেয়েছে। ধানের শীষে ভোট করবো, কোনো সমস্যা নাই, ধানের শীষের বিরুদ্ধে কোনোদিন কিছু করবো না, অতীতেও করি না, ভবিষ্যতেও করবো না। কিন্তু যেহেতু আমাদের সুযোগ আছে কথা বলার, বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, তাই আজকে আমরা এই 7 নভেম্বরের আজকের এই আলোচনা সভায় আজকে আমরা আবারও বলছি জনগণের পক্ষ থেকে, কুষ্টিয়া সদর আসনের জনগণের পক্ষ থেকে তারেক ভাইকে আমরা বলছি উনি যেন আমাদের সোহরাব ভাইয়ের মনোনয়নের বিষয়টা পুনর্বিবেচনা করে তাকে কুষ্টিয়া সদর আসনে মনোনয়ন দেবেন। ইনশাআল্লাহ কুষ্টিয়া সদর আসনের মানুষ হাজার হাজার ভোটের ব্যবধানে উনি যদি ধানের প্রতীক পান তাহলে জাতীয় সংসদ সদস্য হয়ে অতীতে যেমনি সদর আসনের গণমানুষের কল্যাণে কাজ করেছেন, উন্নয়নে কাজ করেছেন, আবারও কাজ করবেন সোহরাবুদ্দিনের। যাই হোক, আমার পরে সভাপতির বক্তব্য না, আমাদের রিন্টু ভাই আছেন, যুগ্ম সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি। উনি খুব ভালো বক্তৃতা করেন, আমাদের সবচেয়ে সিনিয়র নেতা এখন কুষ্টিয়ার মধ্যে। উনি বক্তৃতা করবেন, ওনার বক্তব্য শুনবেন। আমি শুধু এটুকুই বলবো, আগামী দিনের বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ধানের শীষের বাংলাদেশ। কোন ষড়যন্ত্রকারী গোষ্ঠী এটি রুখে দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। তারেক রহমান বীরের বেশে এই বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশের দেশের দায়িত্ব নেবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে, এর কোন বিকল্প নেই। এই দেশকে শেখ হাসিনা যেভাবে অর্থনৈতিক লুটপাট, গুম খুনের মাধ্যমে দেশকে যে পিছিয়ে দিয়েছে, এই পিছিয়ে পড়া দেশকে তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনারা সবাই সজাগ থাকবেন, যে কোনো মুহূর্তে আন্দোলন সংগ্রামের ডাক আসতে পারে, তারেক রহমানের ডাক আসতে পারে। আমরা অতীতে যেমনি ভাবে আন্দোলন করেছি, আবার ইনশাআল্লাহ তারেক রহমানের ডাক পেলে আবারও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে আমরা রাস্তায় ঝাঁপিয়ে পড়বো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আগামী জাতীয় সংসদের ভোট যাতে হয় সেই ভোটের ব্যবস্থা করার জন্য। এজন্য আপনারা সকলে সজাগ থাকবেন। বিশেষ আর কিছু বলতে চাই না, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের মতো নগণ্য মানুষকে আজকের এই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে বক্তৃতা দেওয়ার জন্য আপনাদের সকলকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে ভোট হবে এবং সেই ভোটে বিএনপি সরকার গঠন করবে। সকলকে ধন্যবাদ। সংগ্রামী ভাইরা, আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন, আমাদের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এই পর্বে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সভায়
7ই নভেম্বরে আলোচনা সভা জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্ষিয়ান বিএনপি নেতা, সাবেক যুব দলের সংগ্রামী আহ্বায়ক, বারবার কারা নির্যাতিত নেতা জনাব মিরাজুল ইসলাম রিন্টু। জনাব মিরাজুল ইসলাম রিন্টু আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার পরম শ্রদ্ধাভাজন আমার বড় ভাই, আজকের এই সভার সভাপতি বশির আলম চাঁদ, উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি মেজবাহুর রহমান পিন্টু, উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও উপস্থিত কুষ্টিয়া সদর থানার সকল ইউনিয়নের ভাই ও বোনেরা। আমরা কুষ্টিয়া শহরের পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা। 7ই নভেম্বর 15ই আগস্টের পরে 7ই নভেম্বর বিপ্লব করে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দী করে রাখা হয়েছিল। আর এই আজকের এই 7ই নভেম্বরে সিপাই বিপ্লব এবং জনতা মিলে বিপ্লব করে সেদিনকে জিয়াউর রহমানকে উন্মুক্ত করেছিলেন। আর সেই জিয়াউর রহমান শেখ মুজিবের রেখে দেওয়া সকল দলকে নিষিদ্ধ করে বাকশাল করে একদলীয় শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা করেছিলেন, যার ফলে আজকে আমরা আপনাদের সামনে সকল রাজনৈতিক দল আমাদের মতামত রাখতে পারি, আমরা কথা বলতে পারি। শেখ হাসিনা একটা কথা বলেছিল, মনে আপনাদের সবারই মনে পড়বে, খুব রঙ্গ রঙ্গ যাত্রা দলের নাস্তিয়নির মতো নেচে নেচে বলেছিল, শেখের বিটি পালায় না। আমরা কি দেখলাম 5 তারিখে? শেখের সকল গেরা গোষ্ঠী নিয়ে পার্শ্ববর্তী দেশে চলে গেলেন, ওই ভারতে। ভারত তাদের পৃষ্ঠপোষকতা করে, তাদের মদত দেয়, এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চায়। আমরা যারা জাতীয়তাবাদী দল বিএনপি করি, আমরা এই দেশের মাটিকে অন্য কোন দেশের প্রভুকে আমরা মেনে নেব না, অন্য দেশের ভারত রাজ্য হতে দেব না। সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে ব্যাপক সিটের বিনিময়ে এমপি নির্বাচিত করে সংসদে সরকার গঠন করেন। সামনে আবার নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনারা জানেন, অনেক বক্তাই বলে গেছেন, এই কুষ্টিয়া হলো বিএনপির মাটি, বিএনপির ঘাঁটি। জিয়াউর রহমান সাহেব বলে গেছেন, কুষ্টিয়ায় যদি তার জন্ম হতো তাহলে সে ধন্য হতো। আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি, এই কুষ্টিয়ার মাটিতে বিএনপির মনোনীত প্রার্থী যাদের করেছেন, যাদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ নাই, যাদের নামে অনেক কথা আছে, তাদেরকে আমরা বলতে চাই, বিএনপিকে যারা এই 17টা বছর আন্দোলন সংগ্রামে ছিল, সাধারণ মানুষের সুখে দুঃখে ছিল, গ্রামগঞ্জে বিএনপিকে নিয়ে লড়াই করেছে, আমরা চেয়েছিলাম তাদেরই মতন একজন সৎ নির্ভীক নেতা এই কুষ্টিয়া সদর আসনে মনোনীত পাবেন। এই কুষ্টিয়া সদর আসনে আমরা অনেক নেতাই আছি, এর মধ্যে আমাদের মধ্যে সাবেক সংসদ সদস্য, আওয়ামী অধ্যক্ষ, সভাপতি সবার চেয়ে সিনিয়র ব্যক্তি। আমরা মনে করেছিলাম এই সুরভ ভাইয়ের নামে কোনো কলঙ্ক নাই, সুরভ ভাইয়ের নামে কোনো বদনাম নাই, যেহেতু তারেক জিয়া চাচ্ছে সৎ ও যোগ্য নেতৃত্বে এবার মনোনীত করবেন, আমরা মনে করেছিলাম এই কুষ্টিয়াতেও হয়তো সুরভ ভাই পাবে। অতীব দুঃখের বিষয়, যাদেরকে নমিনেশন দিয়েছেন কেন্দ্র কমিটি, না জানি কুষ্টিয়াতে কি দুর্ঘটনা ঘটবে।
তাই আমরা বলতে চাই আজকে সবার মাধ্যমে এই নমিনেশন পরিবর্তন করে কুষ্টিয়ার মানুষের চাওয়ার নেতাকে মনোনীত করার জন্য আহ্বান রাখছি। সেই সাথে আজকে যারা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন প্রত্যেককে আমাদের কুষ্টিয়া শহর বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন। আমরা আগামী দিনে ধানের শীষের প্রতীক নিয়ে এগিয়ে যাব এবং ইনশাআল্লাহ আমরা আমাদের মনোনীত ব্যক্তিকে মনোনীত করে কুষ্টিয়া সদর থানায় জয়যুক্ত করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে আজকের এই জাতীয় বিপ্লব সংহতি দিবসে শ্রদ্ধাভাজন সভাপতি, মজলপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত বর্ষিয়ান চেয়ারম্যান, সদর থানা বিএনপির সাবেক সভাপতি, চেয়ারম্যান ফোরাম খুলনা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক, স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, তার সভাপতির বক্তব্য রাখবেন জনাব বশিরুল আলম চাঁদ। জনাব বশিরুল আলম চাঁদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় দূর থেকে এবং কাছে থেকে যারা আপনারা আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি সবার প্রত্যেক নেতার নাম ধরে না বলে আমি বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা সাধারণ দলকে ভালোবাসেন সাধারণ মানুষ, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন 71 সাল থেকে এ পর্যন্ত যতবার এই দেশ এবং দেশের মানুষ বিপদে পড়েছেন, ততবার জিয়া রহমান এবং বিএনপি এই দেশের মানুষকে, দেশকে মুক্ত করেছে। 71 সালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব 7 নভেম্বরও ওনাকে মুক্ত করেছে সিপাহী জনতা। এরশাদের দমন থেকে দেশকে মুক্ত করেছে বিএনপি এবং 5 আগস্টে প্রায় 15 বছর ধরে আমাদের বিএনপির লোকজন এবং দল এই স্বৈরাচারী শাসক আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে। এমন একটি সন্দেহক্ষণে আমরা আসছি। জিয়া রহমান সাহেব ছিলেন একজন সৎ রাষ্ট্রপতি, জনগণের আস্থাভাজন নেতা। সেই জিয়া রহমানের আদর্শকে আমরা ধারণ করে আজকে বিএনপি সারা বাংলাদেশের একটা বৃহৎ দল হিসাবে পরিণত হয়েছে। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো আমাদের চরিত্র আমরা গ্রহণ করতে চাই সৎ হিসাবে। দুটি বাংলাদেশের জিয়া রহমানের মতো কোন মানুষ, বিএনপির কোন মানুষ, কিছু মানুষও যদি তার মতো আদর্শ ধারণ করে চলে, কুষ্টিয়াতে আমরা চিনি অধ্যক্ষ সোহাবুদ্দিন তার ভিতরে একজন। আমরা সব ভাইকে দুষ্টামি করে অনেক সময় বলেছে যে আপনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি, আপনি তার পরিবারের মানুষ। উনি হাসতেন। এই লোকটা কুষ্টিয়াতে এমপি থাকাকালীন অথবা এমপি না থাকাকালীন এই 15 বছর পর্যন্ত ওনার বিএনপির প্রায় 40-45 বছর জীবন হয়ে গেল, বয়সের বিএনপিতে ওনার কোনো বললাম নাই, আমার পুরো বক্তারা বলেছেন।
উনি কোনো লুটপাটের সাথে জড়িত ছিল না, উনি টেন্ডারবাজি করে নাই, উনি চাঁদাবাজি করে নাই, এবং ওনার সাথে যারা আছে তার অনুসারী যারা বিএনপির তার সাথে আছে তাদেরও কোনো দুর্নাম আছে বলে আমার মনে হয় না, তাই তো? আজকের এই দিনে আপনাদের সাথে আমি সুর মেলায় আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আবার অনুরোধ জানাবো যে আমাদের এই সৎ মানুষটাকে অনেক সময় আছে এনার হাতে ধানের শীষটা দিয়ে আমাদের 3 আসনকে ধন্য করবেন ইনশাআল্লাহ। আমরা এটুকু অন্তত বলতে চাই, তারেক রহমান সাহেব বলেছেন যে আগামী দিনের নির্বাচন হবে খুব চ্যালেঞ্জিং, এবং শুধু দল করলে হবে না, সাধারণ মানুষের সাথে যাদের সম্পৃক্ত আছে দলের নেতৃত্বে তারাই শুধু মনোনয়ন পাবে। আমরা মনে করি সেই ক্ষেত্রে আমার সোহাগ ভাই অনেক এগিয়ে। আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই, যেহেতু দূরের মানুষ চলে যাবেন, আজকে যার কথা এখানে ঘোষণা করেছেন 3 আসনে, তার বয়স বিএনপিতেও যেমন অল্প বয়স, এমনিও তার বয়স আমাদের চেয়ে অনেক সে ছোট, তার বয়স আছে। তাছাড়া সে তো জেলার একজন সদস্য সচিব, কুতুবুদ্দিন আহ্বায়ক, তা তো জেলার দল চালাচ্ছে, বিএনপি চালাচ্ছে, তাদেরকে আবার এই ভেতর আনার কি দরকার? আমরা শুনেছিলাম যে হয় পদ না এমপি, সেই ক্ষেত্রেও সরকার হচ্ছে একজন যোগ্য নেতৃত্ব মনে করি পাওয়া উচিত। সে দল চালাচ্ছে না, যারা দল চালাবে দলের মধ্যে দল চালাবে, যারা এমপি হবে তারা আইন পরিষদের কাজ করবে, এই তো আমাদের কথা ছিল নাকি? কিন্তু সেখান থেকে কেন যে এরকম হলো আমরা জানি। পুনরায় দলের স্থায়ী কমিটি এবং তারেক রহমান সাহেবের কাছে আবার অনুরোধ যাচ্ছে, কুষ্টিয়াতে দরকার হলে যত রকম জরিপ করা দরকার আপনারা পুনরায় জরিপ করেন, সাধারণ মানুষের মতামত দেন। আমরা সাধারণ মানুষের মতামতের তাদের অনুভূতির সাথে সম্পর্ক রেখে আমরা সোহাগ ভাইয়ের নমিনেশন চাই এবং দিতে হবে তাকে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখানে আমাদের এই সভা সব দিকে শুরু করছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যে যেখান থেকে দৈনিক সময়ের কাজে যুক্ত ছিলেন সবাইকে স্বাগতম। আমি সাথে ছিলাম সময় জুড়ে MS হামাদ মিলা, কুষ্টিয়া পৌরসভা সরাসরি করে আপনাদের সঙ্গে আমরা দেখানোর চেষ্টা করেছি। কোনো একদিন কোনো এক সময় কোনো এক স্থান থেকে আবারও যুক্ত হয়ে যাবে।